ভালো থেকো রঙ্গনা। পর্ব ২। গভীর রাত, চাঁদের রূপালি ছোঁয়া বাতায়নের কোল ঘেঁষে লুটোপুটি খাচ্ছে মেঝেতে। রুমটা আঁধারে নিমজ্জিত, একবারে আঁধারও বলা যায় না। কিছুটা আলো জানালার ঝাপসা কাচ বেয়ে লুকিয়ে এসে রুমটা খানিকটা আধার হালকা করার চেষ্টা করছে। জানালার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে পুরুষ অবয়ব। কণ্ঠ ছেড়ে তার গান ভেসে এলো। কেউ রাখে মন, কেউ ভাঙে মন, মিলে না হিসাব। আরে কেউ ভাঙে মন, কেউ রাখে মন, মিলে না হিসাব। কারো মনেরই অভাব, কারো মন ভাঙার স্বভাব। পুরুষ অবয়বটার কিঞ্চিত দূরে হাঁটু মুড়ে বসে আছে একটা নারী দেহ। পিঠ গলিয়ে যাওয়া তার শাড়ির আঁচল গড়াগড়ি খাচ্ছে মেঝেতে। মিনিটে মিনিটে কেঁপে কেঁপে উঠছে সেই কোমল দেহখানা। তার কিছুটা দূরেই চিত্রা বিরস অসহায় মুখে বসে আছে। বড় বোনের কান্নাটা যে তার ভীষণ কষ্টের কারণ, সে কথা তো সবারই জানা। বাহার ভাই গান থামালেন। গগন বক্ষে থাকা হাসি খুশি চাঁদের দিকে তাকিয়ে কিছুটা গম্ভীর কণ্ঠেই নারী চাঁদকে প্রশ্ন করলেন, চাঁদ, কাঁদলেই কি প্রেমিক ফিরে? যদি ফিরে আসে তবে তোমাকে আমি কাঁদতে বারণ করব না, আর যদি না ফিরে তবে অবশ্যই বোকামি বন্ধ করতে বলবো। বাহার ভাইয়ের ছোট বাক্যটাই মেয়েটার কান্নার দাপট কমিয়ে দিল। এতক্ষণ কান্নার মিহিস্বর পাওয়া গেলেও এখন সবটাই নিশ্চুপ। একেবারেই যে সে কান্না বন্ধ করেনি তা না, দেখেও বোঝা যাচ্ছে। মন ভাঙা আর্তনাদ কি কথার মতন কমাতে পারে? কোন মলমে কমবে? তবে আগের চেয়ে কমে গিয়েছে কান্নার স্রোত। বাহার ভাই কণ্ঠ আগের ন্যায় রেখেই বললেন, তোমার ঘরের শব্দ হওয়াতে চিত্রা ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু আমি পাইনি। যে মেয়েটা জীবনের 28টা বছর পার করেছে সে জানে জীবন কতটা মূল্যবান। আমার মতে ছেলেদের তুলনায় মেয়েদের জীবনটা এক অংশ হলেও বেশি কঠিন এদেশে। যে দেশ মেয়েদের বোঝা মনে করে সে দেশে একটা মেয়ের 28 বছরের জীবনটা নির্দ্বিধায় বহু সংগ্রামের পর প্রাপ্তি। আর একটা সংগ্রামী মেয়ে কখনোই এত সুন্দর জীবন দুয়ানার প্রেমিকের জন্য নষ্ট করবে না, তা আমার জানা ছিল। চিত্রা তাকালো বাহার ভাইয়ের দিকে। লোকটার শার্টের বোতাম খোলা, চুলগুলো উস্কো খুস্কো, চোখের নিচের কালচে দাগ আর পোড়া ঠোঁট। কেমন অগোছালো ভঙ্গি তার, অথচ সে অগোছালো মানুষটা কত সুন্দর করেই কথা বলে। চাঁদনি আপার কান্নাও ততক্ষণে থেমে গিয়েছে। কণ্ঠস্বরেও ভীষণ বাজে অবস্থা। তবুও ভীষণ করুণ স্বরে মেয়েটা বলল, বাহার ভাই, ভালোই তো বেসেছিলাম, ভুল তো করিনি, তবে শাস্তি কিসের পেলাম? ভুল মানুষকে ভালোবাসে আর শাস্তি পেলে। তুমি বুদ্ধিমতী, আশা করি ব্যথা ভুলে উঠে দাঁড়াবে। আর এই যে কাঁদছো সেটা আধার ঘরেই রাখবে। যে মানুষটা তোমাকে ছেড়ে গেছে সে জেনেই গেছে যে তুমি তাকে ছাড়া প্রচুর ভেঙে পড়বে, তবুও তো সে গিয়েছে, তাই না? সে তোমার চোখের জলের মূল্য দিতে
কি যেত? তোমার চোখের জলের মূল্য দিলে কি সে যেত? তাহলে কেন কাঁদবে তার সামনে? তাকে কেন বুঝতে দেবে তুমি দুর্বল? আকাশের চাঁদ হাজারো তারার ভিড়ে থাকে, কিন্তু বলার সময় আমরা বলি সে একা। কিন্তু কখনো বলেছি সে দুর্বল? তাহলে মানুষ চাঁদ কেন দুর্বল হবে? কোনো একদিন চাঁদের নির্মমতার গল্প শুনব। আজ না হয় চাঁদ শোকে ডুবে থাকুক। কান্না করা ভালো, কষ্ট কমে যায়, কাঁদো। তবে সেটা যেন ঘরের বাহিরে না পৌঁছায়, কেমন? গ্লাসটা ভেঙেছিলে কেন? কষ্ট কমানোর জন্য, তাই তো? তবে কমাও, সব ভাঙো, কিন্তু মনটাকে ভাঙতে দিও না। আমি যাই তাহলে। চাঁদনি উঠে দাঁড়ালো। দিন দুনিয়ার কথা না ভেবে ছুটে গিয়ে আকস্মিকভাবে জড়িয়ে ধরল বাহারকে। চিত্রাও কিছুটা চমকে গেল। চাঁদ আপা যে নিজের মাঝে নেই সেটা সে জানে, তবুও তার কষ্ট হচ্ছে। বাহার ভাই যে তার, কষ্ট হওয়াটা তো স্বাভাবিক। কিন্তু চিত্রাকে অবাক করে দিয়েই রাগী বাহার স্নেহের হাত রাখল চাঁদনি আপার মাথায়, পেছনে। আদুরে কণ্ঠে বলল, কেঁদো না চাঁদ, আমরা আছি তো। চিন্তা কিসের তোমার? মনে রেখো, তোমার সাথে আর কেউ থাক বা না থাক, তোমার এই বাহার ভাই আছে। চিত্রা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল বাহার ভাইয়ের দিকে। লোকটাকে যত দেখে তত মুগ্ধ হয় সে। এই মুগ্ধতার শেষ কোথায়? বেশ বেলা করে ঘুম ভাঙল চিত্রার। বেলাটা যে দিনের অর্ধবেলা হয়ে গেছে সে খবর কি তার আছে? চোখে মুখে রোদ আদুরে চুম্বন দিতেই তার হুঁশ হলো। ঘড়ির কাঁটার দিকে তাকাতেই চক্ষু ছানা বড়া। বিস্ময় কিছুটা চিৎকার দিয়েই বলল, বেলা 3টে বেজে গেল, অথচ কেউ আমার ডাক দিল না। এটা কি আমার বাড়ি, না অন্য কারো বাড়ি চলে এসেছি? রুমের চারপাশে চোখ ঘুরিয়ে দেখল, না, এটা তো তারই ঘর, তারই বাড়ি। তবে কেউ তাকে ডাকলো না কেন? এই বাড়িতে এত বেলা অবধি ঘুমানো তো অসম্ভব। চিত্রার নিজের কোমর সমান চুলের গোছাটা মুড়িয়ে হেয়ার ক্লিপ দিয়ে বেঁধে নিল। হালকা বাদামি আর কালোর মিশেল চুলগুলো রোদের আলোয় ঝিলিক দিয়ে উঠছে। চিত্রা বিরাট এক হামি দিল। কাল রাতে চাঁদ আপার চিন্তায় তার ঘুম হয়নি। তার উপর পাশের বাড়িতে উচ্চ স্বরের বক্স তাকে বিরক্ত করে তুলেছিল। বাড়ির মানুষ ফেরার পর প্রায় শেষ রাতের দিকেই সে ঘুমিয়েছিল, তাই হয়তো টেরই পায়নি। চিত্রা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। দৈনন্দিন রুটিন অনুযায়ী রুমের উত্তর দিকের জানালাটা দিয়ে উঁকি দিল। ঘুম মাখানো কণ্ঠে খানিক চেঁচিয়ে বলল, ও টুনির মা, কই রে টুনি? কই তুই? ও টুনির মা, কই রে তুই? চিত্রাদের জানালার মুখোমুখি একতলা বিশিষ্ট বাড়ি থেকে একটা শ্যামলা বর্ণ মেয়ে উঁকি দিয়ে ফিসলে হাসল। ঠাট্টা করে বলল, তা ভোর হলো নাকি চিতাবাঘের? ভোর হয়েছে ভেবেই উঠেছিলাম, ওমা, উঠে দেখি এটা যে ভোর না, একটা ভরদুপুর। মেয়েটা চিত্রার কথা শুনে খিলখিল করে হেসে উঠল। মেয়েটা চিত্রার প্রাণপ্রিয় বান্ধবী বনফুল। নামটা অদ্ভুত, কিন্তু বাহার ভাই খুব আদর করে নাকি এই নামটা রেখেছিলেন। বনফুল বাহার ভাইয়ের ছোট বোন আর চিত্রার ভীষণ কাছের লোক। দুই বান্ধবীর আড্ডা জমে ওঠার আগেই চিলেকোঠার ঘর থেকে বাহারের রাশভারী কণ্ঠে ধমক ভেসে এলো, এই তোরা চিৎকার করে পাড়া মাথায় তুলছিস কেন? তোদের জন্য কি শান্তিতে থাকতে পারবো না? বনফুল, যা, ঘরে গিয়ে তাড়াতাড়ি গোসল কর। বেলা 3টা বাজে, আর তুই গোসল ছাড়া ঘুরে বেড়াচ্ছিস? আর চিত্রা, তুমি তো সব কিছুর ঊর্ধ্বে। একটা এসএসসি ক্লাস টেস্ট কিভাবে 3টে বাজে ঘুম থেকে ওঠে
আমি ভেবেই পাই না একটা এইচএসসি ক্যান্ডিডেট কিভাবে 3টে বাজে ঘুম থেকে ওঠে, আমি ভেবেই অবাক হচ্ছি। যাও গিয়ে ফ্রেশ হও, কানের মাথা খেও না। বনফল আর চিত্রা দুজনেই মুখ ভেঙচি কাটল। লোকটা সবসময় বেশি বেশি করে। চিত্রা ধূপধাপ পায়ে রুম থেকে বেরোলো। মা মা চিৎকার করেই ডাইনিং টেবিলের সামনে হাজির হলো। একই অবস্থা, রান্নাঘরে আজ বাড়ির মহিলা মহল নেই কেন? একই অবাক কাণ্ড, আজ তো শুক্রবার, মায়ের কলেজ নেই, তুহিন ভাইয়ের ভার্সিটি নেই, ছোট মার তো রান্নাঘরেই থাকার কথা, বড় মায়ের তো ডেকে বাড়ি মাথায় তোলার কথা, অথচ কেউ নেই। বাবা, ভাইয়া, চেরি, বড় আব্বু কেউ নেই। কি অদ্ভুত! চিত্রার ভাবনার মাঝে পেছন থেকে মেয়েলি কণ্ঠ ভেসে এলো। বেশ গম্ভীর মেয়েলি কণ্ঠটা বলে উঠল, চিতাবাঘ, মাত্র উঠেছিস? চিত্রা পেছনে তাকালো। স্বাভাবিক চাঁদ আপাকে দেখে কিছুটা অবাক হয়েই মাথা দুলালো। চাঁদনি স্মিত হাসল, কোমল কণ্ঠে বলল, ওরা সবাই বিয়ে খেতে গেছে, আমি, ওহি, চেরি আর তুই বাসায়, তাই রান্না করেনি। আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে আজ পেট পুড়ে খাবো, কি বলিস? যা দ্রুত গোসল করে আয়, আর বনফুলকে বল রেডি হতে, ওটাকেও নিয়ে যাবো, যা। চিত্রা ভেতর ভেতর তুমুল বিস্মিত হলেও প্রকাশ করল না। দ্রুত ছুটে গেল নিজের ঘরে, হাঁক ছেড়ে ডাকলো বনফুলকে। চাঁদনি দীর্ঘশ্বাস ফেলল। জীবনে বাঁচতে হলে কোনো নির্দিষ্ট একটা মানুষ যে জীবনে থাকতেই হবে এমন তো কোনো কথা নেই। ওই নির্দিষ্ট একজন ছাড়াও পৃথিবী অনেক বড়, আর বাঁচাও যায়, কেবল ভালো থাকা আর হয় না। বেঁচে যে থাকতে পারে সেটাই অনেক। ভালো থাকাটা তেমন গুরুত্বপূর্ণ না। ধানমন্ডির বিলাসবহুল এক রেস্টুরেন্টে আলিশান সোফায় বসে আছে ওহি, চিত্রা, চেরি, চাঁদনি, বনফুল। বেশ জমিয়ে তারা আড্ডা দিচ্ছে সবাই। কেবল ওহি বইয়ে মুখ ডুবিয়ে বসে আছে। মেয়েটা এত পড়ুয়া, এত পড়াশোনা মানুষ কিভাবে করে তা মাথায় আসে না চিত্রার। আর ওহি এত পড়ে বলেই চিত্রা তাকে তেমন পছন্দ করে না। বাড়ির সবাই কেবল তাকে ওহির মতন হতে বলে, অচঞ্চল, ভদ্র, ঠান্ডা, পড়ুকে মেয়ে। কিন্তু সবাই যদি এরকম হয় তবে পৃথিবী কিভাবে হবে? সবাই একরকম হলে তবে পৃথিবী আর সুন্দর থাকবে? সব তো ওহিময় হয়ে যাবে। অথচ চিত্রার এই কথা বুঝতে চায় না কেউ। ওহির ভীষণ ধ্যান তার হাতের বইটার মাঝে। মাইন্ড রিডার নামের একটি বই। যেহেতু সে সাইকোলজির স্টুডেন্ট, তাই সে এসব বই নিয়ে বেশি গবেষণা করে। ওর ধ্যান জ্ঞান যেন বই আর বই। হুট করেই ওহির বাঁ হাতের তালুতে ছোট্ট ছোট্ট শীতল হাতের ছোঁয়া পেল। মুহূর্তেই চমকে গেল ওহি। বিস্মিত দৃষ্টি হাতের দিকে ঘুরতেই দেখে একজোড়া ছোট্ট আদুরে চোখ তার দিকে তাকিয়ে আছে। ওহি চমকালো, অবাক কণ্ঠে বলল, এই বাবু, তুমি কে? বাচ্চাটা আধো আধো কণ্ঠে মিষ্টি করে উত্তর দিল, আইসক্রিম দিবে আমায়? তুমি তো তবে খাবে না? ওহি নিজের সামনে থাকা
ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটার দিকে তাকালো। বাচ্চাটার আদুরে মুখের দিকে তাকিয়ে সে আর না করতে পারল না, বরং মিষ্টি হেসে বলল, তুমি খাবে? দাও। কথাটা বলেই বাচ্চাটা দুই হাত মেলে দিল। ততক্ষণে চিত্রা, চাঁদনি, 6 বছরের চেরি ও বনফুলও উৎসাহী চোখে বাচ্চাটার দিকে তাকিয়ে রইল। কি মিষ্টি ও আদুরে চোখ মুখ। ওহি আইসক্রিমের বাটিটা এগিয়ে দিল বাচ্চাটার দিকে। বাচ্চাটা সাবধানী হাতে সেটা ধরতেই কোথা থেকে এক পুরুষ ছুটে এলো। কিছুটা ধমক দিয়েই বলল, হুমু, তুমি পচা কাজ করছো কেন? আন্টির আইসক্রিম আন্টিকে ফিরিয়ে দাও। সবাই ছেলেটার দিকে তাকালো। প্রাপ্ত বয়স্ক পুরুষই বলা যায়। সাদা ধবধবে গায়ের রং, নাক মুখ সুন্দর, দেখতে এক কথায় অসাধারণ বলা যায় নির্দ্বিধায়। ছেলেটা এগিয়ে এসে বাচ্চাটার হাত থেকে আইসক্রিমের বাটিটা নেওয়ার চেষ্টা করতেই কেঁদে দিল বাচ্চাটা। ঠোঁট ফুলিয়ে অস্ফুট স্বরে বলল, পাপা তুমি পতা, তুমি আইসক্রিম দাওনি। হুমুর কথায় ছেলেটা চোখ ছোট ছোট করে আরেকটা ধমক দেওয়ার আগেই উঠে দাঁড়ালো ওহি। বেশ বিরক্ত কণ্ঠে বলল, অদ্ভুত তো, বাচ্চাটা কি আদুরে, ওকে ধমক দিতে বুকে বাঁধে না আপনার? কি পাষাণ। ছেলেটা অবাক চোখে ওহির দিকে তাকালো, কপাল কুঁচকে বলল, আমার মেয়ে, ধমক দিব, আদর করব, সেটা আমার ব্যাপার, আপনি কি এসব বলার? ধমক দিবেন কেন? এত সুন্দর বাচ্চাকে কারো ধমক দিতে মন চায়? কি আজব। আরে আপনি ঝগড়া করছেন কেন ম্যাডাম? কি আমি ঝগড়া করছি? পাজি লোক, একটা বাচ্চার সাথে কিভাবে কথা বলতে হয় জানে না, আবার আমাকে বলে আমি নাকি ঝগড়া করছি। ওহি রীতিমতো রেগে গিয়েছে। তার দিকে অবাক চোখে তাকিয়ে আছে চিত্রারাও। ছেলেটা আর কিছু বলল না। মেনু কার্ড দেখে আইসক্রিমের দামটা দেখে 1000 টাকার 2টি নোট ওহির হাতে ধরিয়ে দিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিল। মুচকি হেসে বলল, নেন ভদ্রনারী, আইসক্রিমের দাম। আকস্মিক ঘটনায় ওহি হা হয়ে গেছে। ছেলেটা তাকে অপমান করলো, টাকার গরম দেখালো, রাগে তার চোখ মুখ লাল হয়ে গেল, শরীর কাঁপা শুরু করলো, দাঁত কিরমির করে বলল, তোমরা কিছু বলবে না? আপা, চিত্রা, কিছু বললে না তোমরা ছেলেটাকে? এত বেয়াদব ছেলে। চিত্রা হা করে থাকা মুখটা বন্ধ করলো, দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, দাঁড়াও বলছি। কথাটা বলে ছেলেটার পেছনে ছুটল চিত্রা। হাঁপিয়ে যাওয়ার কণ্ঠে ডেকে উঠল, এই যে হুমুর বাপ, দাঁড়ান তো ভাইয়া। বাচ্চাটাকে কোলে নিয়েই দাঁড়ালো ভদ্রলোক। চিত্রা রেস্টুরেন্টের কিচেনের সামনে গিয়ে মিনিট 2-এর মাঝে ফিরে এলো হাতে আরেকটা আইসক্রিমের বাটি নিয়ে। রেস্টুরেন্টের সবাই মোটামুটি তাদের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো হচ্ছেটা কি। লোকটা নিজের অবাক, সাথে ওহি চাঁদনিও অবাক। চিত্রা আইসক্রিমের বাটিটা এনে লোকটার হাতে ধরিয়ে দিল। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করে বলল, ভাইয়া, এটা হুমুর জন্য, ও না খেতে পারলে আপনি খাবেন। ছেলেটা হা হয়ে বোঝার চেষ্টা করছে আসলে হচ্ছেটা কি। চিত্রা ডান হাত মেলে ধরল ছেলেটার দিকে, গম্ভীর কণ্ঠে বলল, এবার 3000 টাকা দেন। ছেলেটা সহ উপস্থিত সকলে অবাক, বিস্মিত হয়ে গেল। বিস্ময়ের মাত্রা আকাশ ছোঁয়ার সাথে সাথে ছেলেটা কিছুটা উচ্চ স্বরেই বলল, কি? এবার 3000 টাকা দেন আমাকে আগে। কিন্তু কেন? ওহি আপার আইসক্রিমের দাম ছিল 200 টাকা, কিন্তু আপনি তাকে দিলেন 2000 টাকা।
আমি যেটা দিলাম সেটার দাম 300 টাকা। এবার ওহি আপার টাকা অনুযায়ী আমাকে দিবেন 3000 টাকা। দেন ভাইয়া এবার। চিৎচার কথায় তাজ্জব বনে গেল সবাই। মুহূর্তে হাসির রোল পড়ে গেল সেখানে। লোকটাও হেসে দিল ফিক করে, প্রশংসা করে বলল, বিনোদন আর কিঞ্চিত অপমানও হয়ে গেল। গুড। চলবে। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং এই গল্পের নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।